হ্যালো বন্ধুরা, চলো তো আজকে আমরা সবাই মিলে একটা টাইম মেশিনে চড়ে বসি আর সোজা চলে যাই হাজার হাজার বছর পেছনে। দেখতে চাও কেমন ছিল তখনকার জীবন, কিভাবে আমাদের পূর্বপুরুষেরা মানে আমাদের দাদু দিদারও অনেক অনেক আগের মানুষেরা বিশাল সব পশুর সাথে লড়াই করত, আর কিভাবেই বা তারা এমন সব দারুণ বুদ্ধি বের করল যা আমাদের আজকের এই সুন্দর পৃথিবীটাকেই গড়ে দিয়েছে। রেডি তো সবাই? চলো শুরু করা যাক। তো তখনকার দিনের জীবনটা ছিল ঠিক যেন একটা বিরাট অ্যাডভেঞ্চার। একটু ভেবে দেখো তো, কোনো পাকা বাড়ি নেই, থাকার কোনো ঠিকঠাক জায়গাও নেই। খাবারের খোঁজে মানুষকে কি করতে হতো? সারাক্ষণ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে হতো। ধরো আজ এই পাহাড়ের গুহায়, তো কাল হয়তো অন্য কোনো নদীর ধারে। জীবনটাই ছিল একটা লম্বা যাত্রা। আমাদের এই গল্পের প্রথম যে পর্বটা, সেটার নাম হলো পাথরের দিনের কথা। বুঝতেই পারছো, তখন কিন্তু লোহা বা স্টিলের মতো কোনো ধাতু ছিলই না। মানুষ যা কিছু বানাতো প্রায় সব কিছুই ছিল পাথর দিয়ে, আর এই পাথরের হাতিয়ার দিয়েই কিন্তু তাদের ওই কঠিন জীবনটা চালাতে হতো। একবার ভাবা যায় ব্যাপারটা, প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই চিন্তা, আজ কি খাওয়া হবে, কোথায় গেলে খাবার পাওয়া যাবে। তারা দিনরাত ধরে বনের ফলমূল খুঁজত, পশু শিকার করার চেষ্টা করত, কিন্তু প্রতিদিন কি আর শিকার পাওয়া যায়, বা ফলমূলই কি সবসময় মেলে? একদমই না। জীবনটা ছিল ভীষণ অনিশ্চয়তার মধ্যে। আচ্ছা, সারাদিন শুধু খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়ানো, এই যে একটা চিন্তা, এভাবে তো আর সারা জীবন চলতে পারে না, তাই না? মানুষ তখন নিশ্চয়ই ভাবছিল যে এর থেকে ভালো কোনো একটা উপায় বের করতেই হবে। আর ঠিক তখনই তাদের মাথায় এলো একটা অসাধারণ বুদ্ধি, এমন একটা আইডিয়া যা কিনা মানুষের পুরো ইতিহাসটাই একেবারে বদলে দিল। আর সেই বুদ্ধিটা ছিল চাষবাসের বুদ্ধি। মানুষ না ধীরে ধীরে একটা জিনিস খেয়াল করতে শুরু করল। তারা দেখল যে ফলের বীজ মাটিতে পুঁতলে সেখান থেকেই নতুন গাছ জন্মায়, আর তারপরেই তারা ফসল ফলানোর কৌশলটা শিখে ফেলল। শুধু তাই না, পশুদের পুষে নিজেদের কাজে লাগানোর উপায়টাও বের করে ফেলল। এটা ছিল একটা বিশাল বড় আবিষ্কার। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল, খাবারের জন্য আর বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না। এখন থেকে মানুষ নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারবে। দেখো তো, মানুষের জীবনে কি বিশাল একটা পরিবর্তন চলে এলো, তাই না? একদিকে ছিল শিকার আর ফলমূলের জন্য যাযাবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ানো, আর অন্যদিকে চাষবাস আর পশুপালনের ফলে এক জায়গায় থিতু হয়ে থাকার সুযোগ। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হলো, প্রতিদিনের খাবারের যে চিন্তাটা ছিল, সেই অনিশ্চয়তাটা দূর হয়ে গেল। যেহেতু খাবারের জন্য আর এদিক ওদিক ছুটে বেড়ানোর দরকার পড়ছিল না, তাই মানুষ কি করল? তারা এক জায়গাতেই বসতি গড়তে শুরু করল। আর ঠিক এইখান থেকেই শুরু হলো আমাদের একসাথে থাকার গল্প, সমাজবদ্ধ হয়ে বেঁচে থাকার গল্প। তারা সাধারণত নদীর ধারেই থাকতে পছন্দ করত। কেন বলো তো? কারণটা খুব সহজ, সেখানে চাষের জন্য মাটিও খুব ভালো ছিল, আর জলও পাওয়া যেত সহজে। তো প্রথমে একটা বাড়ি হলো, তারপর দুটো, এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বাড়ি মিলেমিশে তৈরি হয়ে গেল পৃথিবীর প্রথম গ্রাম। আচ্ছা বন্ধুরা, এবার তোমরা একটু ভেবে বলো তো, যখন অনেক মানুষ একসাথে এক জায়গায় থাকতে শুরু করে, তখন সবার মিলেমিশে ভালোভাবে চলার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি হতে পারে? একদম ঠিক ধরেছ, দরকার হয় কিছু নিয়ম কানুনের। কারণটা খুব সোজা, যখন অনেক মানুষ একসাথে থাকে তখন তো ছোটখাটো সমস্যা বা ঝগড়াঝাটি হতেই পারে, তাই না? তাই নিয়ম তৈরি হলো যে সবাই একে অপরকে সাহায্য করবে, কোনো বিবাদ হলে সেটার সমাধান কিভাবে হবে, আর প্রত্যেকে তাদের কাছে থাকা বাড়তি জিনিসপত্র কিভাবে একে অপরের সাথে বিনিময় করবে। তখন তো আর এখনকার মতো টাকা পয়সা ছিল না, তাহলে কেনাবেচা হতো কিভাবে? সেটার জন্য ছিল এই বিনিময় প্রথা। ব্যাপারটা খুব মজার। ধরো আমার কাছে অনেক চাল আছে কিন্তু মাছ নেই, আর তোমার কাছে অনেক মাছ আছে কিন্তু চাল নেই। তখন কি হবে? আমি তোমাকে আমার চাল থেকে কিছুটা দিলাম, আর তুমি তার বদলে আমাকে কিছু মাছ দিলে। কি দারুণ একটা ব্যবস্থা, তাই না? এই যে ছোট ছোট গ্রাম, নতুন নিয়মকানুন, জিনিসপত্র বিনিময়ের ব্যবস্থা, এই সব কিছু মিলেই কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে লাগল আরও বড় আর উন্নত একটা সমাজ। আর এই উন্নত সমাজকেই আমরা বলি সভ্যতা। সমাজটা যখন আরও বড় হতে শুরু করল, তখন একটা মজার জিনিস হলো, সবাই কিন্তু আর একই কাজ করত না।
বরং একজন একটা কাজে এক্সপার্ট হয়ে উঠল। যেমন কৃষকেরা সবার জন্য খাবার তৈরি করত, কারিগররা দরকারি যন্ত্রপাতি বা মাটির সুন্দর সুন্দর পাত্র বানাত, আর শাসকেরা তারা পুরো সমাজটা ঠিকভাবে চালানোর জন্য নিয়ম কানুন তৈরি করত। মানে প্রত্যেকেই ছিল একে অপরের জন্য খুব জরুরি। কিন্তু এত বড় একটা সমাজ চালাতে গিয়ে একটা বড় সমস্যা দেখা দিল। আচ্ছা, কে কতটা ফসল দিল বা কি নতুন নিয়ম তৈরি হলো, এই সবকিছু কি আর মুখে মুখে মনে রাখা সম্ভব? খুব কঠিন। আর ঠিক এই সমস্যার সমাধান করার জন্যই মানুষ আবিষ্কার করল এক অসাধারণ জিনিস, সেটা হলো লেখা বা লিপি। এটা ছিল মানুষের ইতিহাসের জন্য এক বিরাট বড় একটা লাফ। তাহলে এই যে আমরা সভ্যতা বলছি, এই জিনিসটা ঠিক কি? খুব সহজ করে যদি বলি, যখন এই ছোট ছোট গ্রামগুলো বড় হয়ে নগর বা শহরে পরিণত হয়, যখন মানুষের নিজেদের লেখা থাকে, একটা শাসন ব্যবস্থা থাকে, আর সুন্দর সুন্দর শিল্পকলা থাকে, এই সব কিছু মিলেই গড়ে ওঠে একটা সভ্যতা। এখানে কিন্তু একটা খুব জরুরি কথা আমাদের মনে রাখতে হবে, শহরগুলো কিন্তু একা একা চলতে পারত না। কেন? কারণ শহরের সব খাবারের যোগান আসত গ্রাম থেকে, আবার গ্রামের মানুষেরও কিন্তু শহরের কারিগরদের বানানো যন্ত্রপাতি লাগত। অর্থাৎ শহর আর গ্রাম ছিল একে অপরের সবচেয়ে ভালো বন্ধুর মতো, একজন আরেকজনকে ছাড়া চলতেই পারত না। তাহলে বন্ধুরা, আমাদের এই যে টাইম মেশিনের সফরটা প্রায় শেষের দিকে। চলো তো একবার দেখে নিই এখান থেকে আমরা কি গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। চলো এক নজরে দেখে নিই আমাদের পূর্বপুরুষদের সেই সেরা আবিষ্কারগুলো। কি ছিল সেগুলো? কৃষিকাজ, এক জায়গায় থাকার জন্য স্থায়ী ঘরবাড়ি, সমাজে চলার জন্য নিয়মকানুন, সবকিছু মনে রাখার জন্য লেখা বা লিপি, আর সুন্দর করে সাজানো নগর। ভাবা যায় এই প্রত্যেকটা জিনিসই ছিল একটা বিপ্লবের মতো, যা আমাদের আজকের এই জীবনটাকে সম্ভব করেছে। এবার একদম শেষ করার আগে তোমাদের জন্য রইল একটা প্রশ্ন। একটু চোখ বন্ধ করে ভেবে দেখো তো, যদি আমাদের পূর্বপুরুষেরা ওই অসাধারণ বুদ্ধিগুলো বের না করত, তাহলে আমাদের আজকের এই পৃথিবীটা কেমন হতো? আমরা কি এখনকার মতো এত সুন্দরভাবে জীবন কাটাতে পারতাম? তাদের এই অবদান আমরা যেন কখনোই ভুলে না যাই। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। টাটা। আচ্ছা, উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা, এই কথাটা শুনলেই আমাদের মাথায় কোন নামটা আসে বলুন তো? হরপ্পা, তাই না? ছোটবেলা থেকে তো আমরা বইয়ের পাতায় এটাই পড়ে এসেছি। কিন্তু কি হবে যদি বলি, ইতিহাসের পাতা উল্টালে হরপ্পারও আগে লুকিয়ে আছে আরও এক প্রাচীন, আরও এক অজানা সভ্যতার গল্প। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা আপনাকে বেশ অবাক করে দিতে পারে। আমাদের উপমহাদেশের নগর জীবনের গল্পটা কি সত্যি সত্যি হরপ্পা থেকেই শুরু, নাকি এর শিকড় লুকিয়ে আছে আরও অনেক অনেক গভীরে? চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। উত্তরটা হল হ্যাঁ, ছিল। হরপ্পারও আগে এক বিশাল সভ্যতা গড়ে উঠেছিল, যার নাম মেহেরগড়। স্ক্রিনের ম্যাপটা দেখলে এর অবস্থান সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আজকের পাকিস্তানের বলুচিস্তান প্রদেশে বোলান গিরিপথের কাছে লুকিয়েছিল এই প্রাচীন জনপদ। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এর সময়কাল প্রায় ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ, মানে আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগের কথা বলছি আমরা। ভাবা যায়? বেশ, তাহলে চলুন এই ৯,০০০ বছরের পুরনো সভ্যতার গভীরে ঢোকা যাক। প্রত্নতাত্ত্বিকরা এর যাত্রাপথকে মূলত ৩টে পর্যায়ে ভাগ করেছেন। আমরাও সেইভাবেই এগোব। প্রথমেই আসা যাক একদম প্রথম পর্যায়ে, যখন এই মহান সভ্যতার একেবারে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছিল। তো প্রথম পর্যায়ে জীবনটা কেমন ছিল ভাবুন একবার। এরাই কিন্তু ছিল উপমহাদেশের একদম প্রথম কৃষক। তারা গম আর যবের মতো ফসল ফলাতে শিখেছিল, পশুপালন শুরু করেছিল, আর যাযাবরের জীবন ছেড়ে পাকাপাকিভাবে মাটির ইটের বাড়িতে বাস করতে শুরু করেছিল। তবে একটা মজার ব্যাপার আছে, এই পর্যায়ে তারা কিন্তু কোনো মাটির পাত্র বা বাসন ব্যবহার করত না। এক কথায় বললে, কৃষিকাজ শুরু হয়ে গেলেও কুমোরের চাকার ঘূর্ণন তখনও বাকি ছিল। আর এই যে ছবিটা দেখছেন, এটাই হলো তাদের স্থায়ী জীবনযাপনের সবচেয়ে বড় প্রমাণ। এগুলো কিন্তু কোনো যাযাবরের তাঁবু বা অস্থায়ী শিবির নয়, এগুলো একেবারে পাকা ঘরবাড়ি। হাজার হাজার বছর আগে গড়ে ওঠা এক স্থায়ী গ্রামীণ বসতির চিহ্ন, যা এক কথায় অবিশ্বাস্য। প্রথম পর্যায় তো গেল, এবার আসা যাক দ্বিতীয় পর্যায়ে। সময়ের সাথে সাথে মেহেরগড়ের মানুষ কিন্তু আরও উন্নত হচ্ছিল।
এই পর্যায়ে এমন কিছু যুগান্তকারী পরিবর্তন আসে যা তাদের জীবনযাত্রাকে একেবারে বদলে দিয়েছিল। এবার যে তথ্যটা আমি বলতে যাচ্ছি সেটা কিন্তু শুধু উপমহাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বিরাট ব্যাপার। এই দ্বিতীয় পর্যায়ে মেহেরগড়ের মানুষ এমন একটা জিনিস চাষ করতে শেখে যা আজ আমাদের জীবনের অঙ্গ, কার্পাস বা তুলো। আর এটা শুধু ভারত বা পাকিস্তানের নয়, গোটা পৃথিবীর ইতিহাসে তুলো চাষের সবচেয়ে পুরনো প্রমাণ। একবার ভেবে দেখুন, আমাদের পোশাকের প্রধান উপাদান সেই তুলোর চাষ আজ থেকে হাজার হাজার বছর আগে এই উপমহাদেশেই শুরু হয়েছিল। আচ্ছা, মনে আছে তো, প্রথম পর্যায়ে কিন্তু কোনো মাটির পাত্র ছিল না। দ্বিতীয় পর্যায়ে সেই অভাবটা মিটল, তারা মাটির পাত্র তৈরি করতে শিখল। তবে একটা ব্যাপার ছিল, তখনও কুমোরের চাকা আসেনি, তাই পাত্রগুলো চাকা দিয়ে নয় বরং হাত দিয়ে টিপে টিপে বানানো হতো। শুধু তাই নয়, তাদের মধ্যে শিল্পবোধও জেগে উঠেছিল। পাথর আর ঝিনুক দিয়ে তারা নানা রকম গয়না বানাতে শুরু করে। বোঝাই যাচ্ছে জীবনযাত্রা ধীরে ধীরে আরও সুন্দর আর সমৃদ্ধ হয়ে উঠছিল। মেহেরগড় সভ্যতার যাত্রাপথে আমরা এবার চলে এসেছি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, বলা যেতে পারে এর স্বর্ণযুগে। এই তৃতীয় পর্যায়ে দুটো বিশাল প্রযুক্তিগত বিপ্লব ঘটে যা সবকিছু বদলে দেয়। প্রথমটা হলো কুমোরের চাকার আবিষ্কার, আর দ্বিতীয়টা হলো ধাতুর ব্যবহার। কুমোরের চাকার আবিষ্কার যে কি বিশাল একটা ব্যাপার ছিল, সেটা এই তুলনাটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। একদিকে হাতে গড়া এবড়ো-খেবড়ো সাদামাটা পাত্র, আর অন্যদিকে চাকার সাহায্যে তৈরি মসৃণ, নিখুঁত আর নানা রকম নকশায় ভরা সুন্দর পাত্র। শুধু দেখতেই সুন্দর নয়, এর ফলে উৎপাদনও অনেক দ্রুত আর অনেক বেশি পরিমাণে হতে শুরু করে। আর দ্বিতীয় যে বিপ্লবটা ঘটল সেটা হলো ধাতুর ব্যবহার। এই তৃতীয় পর্যায়েই মানুষ প্রথম কোনো ধাতুর ব্যবহার শেখে, আর সেই ধাতুটা ছিল তামা। যেহেতু তারা একই সঙ্গে পাথর অর্থাৎ প্রস্তর এবং তামা দুটোই ব্যবহার করত, তাই ঐতিহাসিকরা এই সময়টাকেই বলেন তাম্রপ্রস্তর যুগ, ইংরেজিতে যাকে বলে চালকোলিথিক এজ। পরীক্ষার জন্য এই টার্মটা কিন্তু খুব জরুরি, মনে রাখবেন। আর একটা নতুন জিনিস এই পর্যায়ে দেখা যায় যা একটা উন্নত সমাজের চিহ্ন, আর সেটা হলো সিলমোহর। সিলমোহর কেন ব্যবহার হতো? ব্যবসা বাণিজ্য, মালিকানার প্রমাণ বা প্রশাসনিক কাজে। এর মানে হলো তাদের সমাজটা আরও জটিল এবং সুসংগঠিত, মানে অর্গানাইজড হয়ে উঠছিল। আর মজার বিষয় হলো এই সিলমোহরের ধারণাটাই কিন্তু আমরা পরে হরপ্পা সভ্যতায় আরও অনেক বড় আকারে দেখতে পাই। এতক্ষণ তো আমরা টেকনোলজি, আবিষ্কার এইসব নিয়ে কথা বললাম, কিন্তু সভ্যতা তো শুধু ইট পাথর বা তামা দিয়ে হয় না, মানুষ লাগে। কেমন ছিল সেই মানুষেরা? তাদের বিশ্বাস কি ছিল? তাদের সমাজটাই বা কেমন ছিল? চলুন এবার সেই গল্পটা শোনা যাক। যে কোনো প্রাচীন সভ্যতাকে বুঝতে হলে তাদের সমাধির প্রথা দেখাটা খুব জরুরি। মেহেরগড়ের মানুষেরা মৃতদেহের সাথে তাদের ব্যবহারের গয়না, তাদের প্রিয় পশু, এমনকি মূল্যবান পাথরও কবর দিত। অনেক সময় দেহকে লাল কাপড়ে জড়িয়ে সমাধিস্থ করা হতো। এই সবকিছু থেকে কি বোঝা যায়? একটাই জিনিস, তারা সম্ভবত পরলোকে বিশ্বাস করত। তারা ভাবত মৃত্যুতেই সব শেষ নয়, এর পরেও একটা জীবন আছে। মেহেরগড় থেকে পাওয়া এই ছোট্ট পোড়ামাটির নারী মূর্তিটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক ঐতিহাসিক মনে করেন এটি কোনো মাতৃকা দেবী বা মাদার গডেসের মূর্তি। যদি তাই হয়, তবে এটা পরিষ্কার যে তাদের জীবনের ধর্মীয় বিশ্বাসের একটা বড় জায়গা ছিল। বেশ, এতক্ষণ তো আমরা মেহেরগড়ের 3টে পর্যায়ে তাদের জীবন, তাদের বিশ্বাস নিয়ে জানলাম, কিন্তু সবশেষে আসল প্রশ্নটা হলো, ইতিহাসে মেহেরগড় সভ্যতা কেন এতটা গুরুত্বপূর্ণ? কেন আমরা এটা নিয়ে পড়াশোনা করছি? এই লাইনটাতেই কিন্তু পুরো উত্তরটা লুকিয়ে আছে। মেহেরগড় ছিল সেই গ্রামীণ সভ্যতা যার ভিতের ওপরই গড়ে উঠেছিল হরপ্পার মতো এক বিশাল নগর সভ্যতা। কৃষিকাজ, পশুপালন, মাটির পাত্র তৈরি, ধাতুর ব্যবহার, সিলের প্রচলন, এই সব কিছুরই হাতেখড়ি হয়েছিল মেহেরগড়ে, যা পরে হরপ্পায় দিয়ে একটা সম্পূর্ণ রূপ পায়। আর ইতিহাসের এই অসাধারণ অধ্যায়টা হয়তো আমরা জানতেই পারতাম না যদি না একদল প্রত্নতাত্ত্বিক এটি আবিষ্কার করতেন। পুরো কৃতিত্বটা যায় ফরাসি প্রত্নতত্ত্ববিদ জম ফ্রান্সোয়া জারিজ এবং তার দলের কাছে। সালটা ছিল 1974। এই নাম আর সাল দুটোই কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি প্রায় ৯,০০০ বছরের পুরনো একটা গোটা সভ্যতার কাহিনী এতদিন আমাদের অগোচরে মাটির নিচে থাকতে পারে, তাহলে ভাবুন তো আমাদের পায়ের তলায় আরও কত অজানা ইতিহাস আবিষ্কারের অপেক্ষায় প্রহর গুনছে। গল্প তো অনেক হলো, কিন্তু পরীক্ষার খাতায় তো নম্বর পেতে হবে, তাই না? চলুন এবার তাহলে সরাসরি পরীক্ষার প্রস্তুতিতে চলে যাই। দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং তার আদর্শ উত্তর কী হবে। প্রথমে কিছু ছোট প্রশ্ন দেখে নিই। আমি প্রশ্নটা বলার পর একটু থামব, মনে মনে উত্তরটা ভাবার চেষ্টা করুন। প্রথম প্রশ্ন,
মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তরটা হল ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রান্সোয়া জারিজ ১৯৭৪ সালে। দ্বিতীয় প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগ কাকে বলে? ঠিক, যে যুগে মানুষ পাথর ও তামা দুটোই একসঙ্গে ব্যবহার করত। আর শেষ ছোট প্রশ্ন, মেহেরগড়ের দুটি প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে, এটি উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতা এবং এখানে তুলো চাষের সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া গেছে। এবার একটা বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন সেটা দেখি। প্রশ্ন, মেহেরগড় সভ্যতার বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর লেখার সময় অবশ্যই ৩টে পর্যায়কে আলাদা পয়েন্ট করে লিখবেন। মনে রাখার জন্য শুধু মূল শব্দগুলো বা কিওয়ার্ডস মাথায় রাখুন। প্রথম পর্যায় কৃষি আছে, পাত্র নেই। দ্বিতীয় পর্যায় তুলো আর হাতে গড়া পাত্র। আর তৃতীয় পর্যায় কুমোরের চাকা, তামা, সিলমোহর। এই কটা শব্দ মনে রাখলেই পুরো উত্তরটা গুছিয়ে লিখতে পারবেন। আর আমাদের শেষ বড় প্রশ্ন, মেহেরগড়কে কেন হরপ্পার অগ্রদূত বা মুন্নদী বলা হয়? এর উত্তরে এই ৩টে পয়েন্ট কিন্তু লিখতেই হবে। প্রথমত, ধারাবাহিকতা। মেহেরগড়ের প্রযুক্তি হরপ্পায় উন্নত হয়। দ্বিতীয়ত, ভিত্তি। মেহেরগড় সেই ভিত তৈরি করে দিয়েছিল। আর তৃতীয়ত, প্রযুক্তিগত সংযোগ। মেহেরগড়ের শেষ পর্যায়ে ছিল হরপ্পার সূচনাবিন্দু। আশা করি এই আলোচনাটি আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ রেল লাইন বানানোর কাজ চলছে আর সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে এলো হাজার হাজার বছর পুরনো একটা গোটা শহরের ইতিহাস? একদম সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। চলুন আজ আমরা সাধারণ কিছু ইটের সূত্র ধরে এক হারিয়ে যাওয়া সভ্যতার রহস্যের দরজা খুলি। প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগলেও সত্যিটা এর থেকেও অনেক বেশি রোমাঞ্চকর। ১৯ শতকে ইঞ্জিনিয়াররা যখন রেললাইন পাতার জন্য মাটি খুঁড়ছিলেন, তারা কল্পনাও করতে পারেননি যে তাদের পাওয়া পোড়া ইটের টুকরোগুলো আসলে এক বিশাল উন্নত সভ্যতার অংশ। আর এই একটা ঘটনাই আমাদের জন্য খুলে দিয়েছিল প্রাচীন ভারতের এক নতুন অধ্যায়, হরপ্পা সভ্যতার দুনিয়া। তো এই যে সভ্যতাটা খুঁজে পাওয়া গেল, এর পেছনে গল্পটা কিন্তু কোনো গোয়েন্দা কাহিনীর থেকে কম কিছু নয়। এটা কিন্তু একদিনে হয়নি। প্রায় ১০০ বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা ডিটেকটিভের মতো একটু একটু করে সূত্র খুঁজে বের করেছেন। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে এই রহস্যের সমাধান হলো। এই টাইমলাইনটা একবার দেখুন। গল্পটা শুরু হয়েছিল সেই ১৮২৬ সালে, যখন চার্লস ম্যাসন প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন। কিন্তু তখন কেউ তেমন গুরুত্ব দেয়নি। আসল মোড় এলো ১৮৭২-এ, যখন আলেকজান্ডার কানিংহ্যাম দেখলেন যে স্থানীয় লোকেরা প্রাচীন ইট তুলে এনে দিব্যি রেললাইনে ব্যবহার করছে। এরপর আসল কাজ শুরু হল। দয়ারাম সাহানি ১৯২১ সালে হরপ্পাতে খনন কাজ শুরু করলেন। আর ঠিক তার পরের বছরই ১৯২২-এ রাখালদাস বন্দ্যোপাধ্যায় খুঁজে পেলেন আরেকটা বিশাল শহর, মহেঞ্জোদারো। অবশেষে ১৯২৪ সালে স্যার জন মার্শাল সারা বিশ্বকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ভারতে এক নতুন প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া গেছে। ভাবুন একবার, শুধু একটা ঘোষণা, আর ভারতের পুরো ইতিহাসটাই যেন কয়েক হাজার বছর পিছিয়ে গেল। এতদিন আমরা যা ভাবতাম আমাদের ইতিহাস তার থেকেও অনেক অনেক পুরনো। এই সত্যিটা সামনে আসায় গোটা বিশ্ব চমকে গিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এই আবিষ্কার আমাদের নিজেদের অতীত সম্পর্কে ধারণায় পুরোপুরি বদলে দিল। এখন একটা প্রশ্ন, এই সভ্যতাকে আমরা কি নামে ডাকব? প্রথমে এর নাম দেওয়া হয়েছিল সিন্ধু সভ্যতা। কারণটা খুব সোজা। প্রথম যে শহরগুলো পাওয়া গিয়েছিল, মানে হরপ্পা আর মহেঞ্জোদারো, সেগুলো সিন্ধু নদের উপত্যকায় ছিল। কিন্তু পরে যখন সিন্ধু নদের অনেক দূরেও এর চিহ্ন পাওয়া গেল, তখন তো নামটা বদলাতে হবে। প্রত্নতত্ত্বের একটা খুব সাধারণ নিয়ম আছে, যে জায়গাটা প্রথম আবিষ্কার হয় তার নামেই সভ্যতার নামকরণ করা হয়। তাই এর ফাইনাল নাম হল হরপ্পা সভ্যতা। তাহলে মোট কথা কি দাঁড়ালো? রেল লাইনের সামান্য ইট থেকে শুরু করে প্রায় ১০০ বছরের ডিটেকটিভ ওয়ার্ক, এইভাবেই একটা গোটা সভ্যতা মাটির নিচ থেকে আমাদের সামনে উঠে এলো। বেশ, সভ্যতা তো খুঁজে পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্ন তো এখন শুরু। এটা ঠিক কেমন সভ্যতা ছিল? এখানকার মানুষজন কেমন ছিল? তারা কি আমাদের মতো লিখতে জানত? কী ধরনের জিনিসপত্র ব্যবহার করত? চলুন এবার হরপ্পা সভ্যতার একটা আইডেন্টিটি চেক করা যাক। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। হরপ্পা সভ্যতাকে বলা হয় প্রায় ইতিহাস যুগের সভ্যতা। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এর মানে হলো হরপ্পার লোকেরা লিখতে জানত, তাদের নিজস্ব বর্ণমালা ছিল, কিন্তু সমস্যা হলো তারা কি লিখে গেছে সেটা আমরা আজ উদ্ধার করতে পারিনি।
ভাবুন, একটা সিক্রেট কোড যার চাবিটা এখনও আমাদের হাতে আসেনি। তাই তাদের সম্পর্কে জানতে আমাদের পুরোপুরি নির্ভর করতে হয় মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্রের ওপর। টেকনোলজির দিক থেকেও কিন্তু এরা পিছিয়ে ছিল না। এই সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়, কারণ তারা তামা ব্যবহার করত, আবার তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জের মতো আরও শক্ত ধাতুও বানাতে পারত। আর সবথেকে অবাক করা ব্যাপারটা কি জানেন? ওই সময়ে পৃথিবীতে মিশর বা মেসোপোটেমিয়ার মতো বড় বড় সভ্যতা ছিল, কিন্তু আয়তনের দিক থেকে তাদের সবার চেয়ে বড় ছিল আমাদের এই হরপ্পার সভ্যতা। তাহলে আমরা ঠিক কোন সময়ের কথা বলছি? এই সভ্যতার শুরুটা হয়েছিল প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু এর পিক টাইম মানে সবচেয়ে সেরা সময়টা ছিল ২৬০০ থেকে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এই সময়েই ওই দারুণ সব সাজানো গোছানো শহরগুলো তৈরি হয়েছিল। তারপর ধীরে ধীরে এর পতন শুরু হয়। তাহলে এক কথায় বলতে গেলে হরপ্পা ছিল একটা প্রায় ঐতিহাসিক ব্রোঞ্জ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা, যেটা আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তার উন্নতির শিখরে পৌঁছেছিল। আমরা তো আগেই বললাম যে এটা বিশাল বড় একটা সভ্যতা ছিল, কিন্তু ঠিক কতটা বড়, এর সীমানা কোথা থেকে কোথা পর্যন্ত ছড়ানো ছিল? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। এই ম্যাপটার দিকে একবার তাকান, দেখুন আজকের আফগানিস্তান, পাকিস্তান আর ভারতের কত বিশাল একটা অংশ জুড়ে এটা ছড়িয়েছিল। মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল, কালিবাঙ্গান, ধোলাভিরা, কত সব বড় বড় শহর। এই ম্যাপটাই বলে দিচ্ছে যে এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। যদি আরও ঠিকঠাক করে বলি, তাহলে এর ৪টে কোণা একবার ভাবুন। একদম উত্তরে জম্মুর মান্ডা, দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ, পূর্বে দিল্লির কাছে আলমগীরপুর, আর পশ্চিমে একেবারে পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত। কি বিশাল এলাকা জুড়ে ছিল এই সভ্যতা, ভালা যায়? আর মোট এলাকার কথা ভাবলে তো মাথা ঘুরে যাবে। প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার, আজকের দিনের অনেক দেশের থেকেও যা আয়তনে বড়। এই বিশাল সাইজটাই কিন্তু হরপ্পাকে তার সমসাময়িক অন্য সভ্যতাগুলোর থেকে একেবারে আলাদা করে দেয়। এখানে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসা খুব স্বাভাবিক, তাই না? এত বিশাল একটা এলাকা জুড়ে যে সভ্যতা টিকেছিল, তাদের শাসন ব্যবস্থা কতটা মজবুত ছিল? তারা একে অপরের সাথে যোগাযোগ রাখত কিভাবে, বা ব্যবসা বাণিজ্যই বা করত কিভাবে? এই প্রশ্নগুলো নিয়ে ভাবলেই বোঝা যায় ব্যাপারটা কতটা জটিল আর ইন্টারেস্টিং ছিল। তো আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝটপট রিভাইজ করে নিই আর দেখে নিই কয়েকটা মডেল প্রশ্ন আর তার উত্তর। ওকে, কুইক রিভিশন। ১ নম্বর, আবিষ্কারের শুরু রেল লাইনের ইট থেকে। ২, নামকরণ হয়েছে প্রথম পাওয়া শহর হরপ্পার নামে। ৩, এটা ছিল একটা প্রায় ঐতিহাসিক ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। ৪, এর সেরা সময় ছিল ২৬০০ থেকে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দ। আর ৫, এর মোট এলাকা ছিল প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার। এই ৫টা পয়েন্ট কিন্তু একদম ভুললে চলবে না। চলুন এবার পরীক্ষার জন্য একটা খুব কমন প্রশ্ন। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? ১ সেকেন্ড সময় নিন, নিজেই একবার উত্তরটা ভাবার চেষ্টা করুন তো। এর পারফেক্ট উত্তরটা হবে এরকম। কারণ হরপ্পা সভ্যতার অধিবাসীদের নিজস্ব লিপি থাকলেও সেই লিপির পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। ফলে তাদের ইতিহাস জানার জন্য লিখিত বিবরণের বদলে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপরই নির্ভর করতে হয়। ওকে, পরের প্রশ্ন। হরপ্পা সভ্যতার আবিষ্কারে দয়ারাম সাহনী এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? এই দুটো নাম তো খুব গুরুত্বপূর্ণ, মনে আছে নিশ্চয়ই? এর সঠিক উত্তর হল দয়ারাম সাহনী। ১৯২১ সালে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন, আর ঠিক তার পরের বছর ১৯২২ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো কেন্দ্রটি খুঁজে পান। এই দুটি যুগান্তকারী আবিষ্কারই গোটা বিশ্বকে এই সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে দিয়েছিল। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। ভাবুন তো, যদি কোনোদিন হরপ্পার ওই রহস্যময় লেখার পাঠোদ্ধার করা সম্ভব হয়, তাহলে ভারতের ইতিহাস নিয়ে আমাদের আজকের ধারণাটা কি পুরোপুরি বদলে যাবে? তারা কি ভাবত, কি লিখত, তাদের সমাজ কেমন ছিল? হয়তো এমন অনেক কিছু জানতে পারব যে আমরা কল্পনাও করতে পারি না। এই রহস্যের উত্তর হয়তো ভবিষ্যতেই লুকিয়ে আছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। নমস্কার। আজ আমরা টাইম ট্রাভেল করে সোজা চলে যাব প্রায় ৫,০০০ বছর পেছনে।
এমন একটা সময়ের গল্প শুনব যখনকার শহরগুলো আজকের দিনের অনেক আধুনিক শহরকেও কিন্তু টেক্কা দিতে পারে। চলুন হরপ্পা সভ্যতার সেই অবিশ্বাস্য নগর পরিকল্পনা নিয়ে আমাদের এই আলোচনাটা শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শহরের ট্রাফিক জ্যাম আর একটু বৃষ্টিতেই জল জমার সমস্যায় পরেশান, ঠিক সেই সময় মানে আজ থেকে ৫,০০০ বছর আগে সিন্ধু নদের ধারে এক সভ্যতা কি অসাধারণ নগরজীবন গড়ে তুলেছিল? এই প্রশ্নটা দিয়েই চলুন আমাদের আজকের যাত্রাটা শুরু করি। এই যে সভ্যতা মানে হরপ্পা সভ্যতা, এটাই কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। এর সবচেয়ে বড় দুটো কেন্দ্র ছিল হরপ্পা আর মহেঞ্জোদারো। আর এই সভ্যতা যে নিজের সময়ের থেকে কতটা এগিয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল এদের শহর বানানোর নিখুঁত কৌশলগুলো। তাহলে চলুন আজ আমরা এই প্রাচীন শহরের অলিগলিতে একটু ঘুরে আসি, দেখব তাদের শহরের মূল নকশাটা ঠিক কেমন ছিল, জানার চেষ্টা করব সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে, আর সবশেষে দেখব তাদের সেই অবাক করা পরিকাঠামোর রহস্যটা। আচ্ছা, তাহলে প্রথমেই গভীরে যাওয়া যাক। চলুন দেখি হরপ্পা শহরের মূল গঠন বা ব্লুপ্রিন্টটা ঠিক কীরকম ছিল। এটা কিন্তু যেমন তেমনভাবে গড়ে ওঠা কোনো শহর ছিল না, ছিল একেবারে ছকে বাঁধা এক পরিকল্পিত নগরী। হরপ্পার প্রায় প্রত্যেকটা শহরেই না দুটো স্পষ্ট ভাগ দেখা যায়। শহরের পশ্চিম দিকে একটা উঁচু ঢিবির ওপর যে অংশটা ছিল সেটাকে বলা হতো সিটাডেল বা দুর্গ এলাকা। এটা বেশ সুরক্ষিত থাকত। মনে করা হয় এখানেই শাসকরা থাকতেন আর প্রশাসনিক কাজকর্ম চলত। আর পূর্ব দিকে তার থেকে নিচু কিন্তু অনেক বড় একটা এলাকা জুড়ে বাস করত সাধারণ মানুষ। এই অংশটাকে বলা হয় নিম্ননগর। এই সিটাডেল এলাকার মধ্যে যে স্থাপত্যগুলো পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মহেঞ্জোদারোর এই বিশাল স্নানাঘাটটা। এর ডিজাইন আর সাইজ দেখলেই বোঝা যায় যে এটা কোনো সাধারণ পুকুর ছিল না, এর গুরুত্ব ছিল অনেক বেশি। শুধু ছবি দেখে কি আর বোঝা যায়? সংখ্যাটা একবার ভাবুন তো, এটা লম্বাই ছিল প্রায় ১৮০ ফুট। ভাবা যায় সেই যুগে দাঁড়িয়ে এত বড় একটা কাঠামো তারা বানিয়ে ফেলেছিল। এই বিশালত্বই তাদের অসাধারণ দক্ষতার প্রমাণ দেয়। এখন এর বৈশিষ্ট্যগুলো দেখুন, যা সত্যি অবাক করার মতো। এটা পুরা ইট দিয়ে এমনভাবে বানানো হয়েছিল যাতে এক ফোঁটা জলও বাইরে চুয়ে না যায়। আর শুধু তাই নয়, এতে জল ভরা এবং সেটা বের করে দেওয়ারও একেবারে নিখুঁত ব্যবস্থা ছিল। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটা সম্ভবত কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। চলুন এবার সিটাডেল থেকে একটু নেমে আসা যাক নিম্ননগরের দিকে, যেখানে সাধারণ মানুষরা থাকত। দেখি তো তাদের জীবনযাত্রা ঠিক কেমন ছিল। দেখুন, একদিকে যেমন এই পুরোহিত রাজার মতো মূর্তি মিলেছে যা থেকে শাসকদের ব্যাপারে একটা ধারণা করা হয়, তেমনি অন্যদিকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছিল এই রকম সুন্দর করে বাঁধানো কুয়ো। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় শাসন ব্যবস্থা শুধু নিজেদের নিয়েই ভাবত না, সাধারণ নাগরিকদের সুযোগ সুবিধার দিকেও তাদের নজর ছিল। তাদের বাড়িগুলোও কিন্তু বেশ আধুনিক ছিল, বেশিরভাগই পোড়া ইটের তৈরি। ছোট এক ঘরের বাড়ি থেকে শুরু করে বড় এমনকি দোতলা দালানও ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তখনকার অনেক বাড়িতেই আজকের দিনের মতো নিজস্ব কুয়ো আর বাথরুমের ব্যবস্থা ছিল। এখানে একটা প্রশ্ন কিন্তু আসেই, বাড়ির আকারের এই যে তফাৎ, মানে কোথাও ছোট এক কামরার ঘর আবার কোথাও উঠোন সমেত দোতলা বাড়ি, এটা কি তখনকার সমাজে ধনী গরিবের একটা বিভেদকে তুলে ধরে? কি মনে হয়? আর এই বাড়িগুলোর সামনে ছিল চওড়া রাস্তা। রাস্তাগুলো ছিল একদম সোজা, আর সেগুলো একে অপরকে ঠিক ৯০ ডিগ্রি কোণে ছেদ করত। মানে পুরোটা যেন একটা দাবার ছকের মতো করে সাজানো। এই গ্রিড প্যাটার্ন কিন্তু আধুনিক নগর পরিকল্পনার একটা অন্যতম ভিত্তি। তবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার আসল জাদুটা কিন্তু রাস্তার ওপরে নয়, সেটা লুকিয়েছিল রাস্তার নিচে। চলুন তাদের সেই অসাধারণ পরিকাঠামো সম্পর্কে এবার জানা যাক। তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমটা ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন, প্রত্যেকটা বাড়ির নোংরা জল ছোট ড্রেনের মাধ্যমে এসে পড়ত রাস্তার প্রধান ড্রেনে, আর সেই ড্রেনগুলো আবার পাথর বা ইট দিয়ে ঢাকা থাকত যাতে পরিবেশ একদম পরিষ্কার থাকে। এখানেই শেষ না, ড্রেনগুলো পরিষ্কার করার জন্য নির্দিষ্ট দূরত্বে ম্যানহোলেরও ব্যবস্থা ছিল, ঠিক যেমনটা আমরা আজকের দিনে দেখি। আসলে এই উন্নত ড্রেনেজ সিস্টেমটা শুধু তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয় দেয় না, এটা আসলে একটা শক্তিশালী আর দক্ষ পৌর প্রশাসনের সবচেয়ে বড় প্রমাণ। কারণ এত বড় আর সুসংহত ব্যবস্থা কোনো একটা কেন্দ্রীয় পরিকল্পনা ছাড়া তৈরি করা প্রায় অসম্ভব। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম? কোন জিনিসগুলো হরপ্পার প্ল্যানিংকে এতটা কিংবদন্তি করে তুলেছে? চলুন এক নজরে দেখে নিই।
সংক্ষেপে বলতে গেলে হরপ্পার নগর পরিকল্পনার মূল ভিত্তিই ছিল শহরের সুস্পষ্ট দুটো ভাগ, দাবার ছকের মতো সোজা রাস্তা, অসম্ভব উন্নত একটা ঢাকা ড্রেনেজ সিস্টেম, সব জায়গায় ভালো মানের পোড়া ইঁটের ব্যবহার, আর এই সব কিছুর পেছনে একটা শক্তিশালী কেন্দ্রীয় পরিকল্পনার প্রমাণ। এই বৈশিষ্ট্যগুলোই হরপ্পাকে তখনকার অন্য সভ্যতাগুলো থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি। ৫,০০০ বছর আগের এই স্মার্ট সিটির পরিকল্পনা থেকে আজকের দিনের নগর পরিকল্পনাবিদরা কি কোনো শিক্ষা নিতে পারেন? বিশেষ করে পরিচ্ছন্নতা আর জলনিকাশি ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই ভাববেন। চলুন আজ একটা টাইম মেশিনে চড়ে বসা যাক আর সোজা চলে যাই প্রায় ৫,০০০ বছর পেছনে, সিন্ধু সভ্যতার কোনো এক ব্যস্ত শহরে। সেখানে গিয়ে দেখব আজকের দিনের মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই সেখানকার কারিগররা কি অবিশ্বাস্য সব জিনিস তৈরি করত, যা আজও আমাদের অবাক করে দেয়। চলুন শুরু করা যাক সেই রহস্যময় সফর। একবার ভাবুন তো, কোনো কম্পিউটার নেই, কোনো 3D প্রিন্টার নেই, কিচ্ছুটি নেই, আছে শুধু মানুষের বুদ্ধি আর তার দুটো হাত। তা দিয়ে কি এমন কিছু বানানো সম্ভব যা হাজার হাজার বছর পরেও টিকে থাকবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। এই দেখুন, স্ক্রিনে যা দেখছেন এগুলো হরপ্পার কারিগরদের বানানো কিছু অসাধারণ জিনিস। একদিকে যেমন রয়েছে সুন্দর গয়না আর মাটির পাত্র, তেমনি অন্যদিকে রয়েছে একদম নিখুঁত মাপের বাটখারা। এটা কিন্তু শুধু শিল্প না, এটা হলো বিজ্ঞান আর প্রযুক্তির এক দারুণ মেলবন্ধন, যা প্রমাণ করে যে ওরা তাদের সময়ের থেকে কতটা এগিয়েছিল। যে কোনো বড় সভ্যতার গল্প শুরু হয় তার গোড়া থেকে, তাই না? আর হরপ্পার সেই গোড়াটা ছিল মাটি আর ইট। আসুন সবার আগে আমরা তাদের এই দুটো মূল জিনিস নিয়েই কথা বলি। আসলে মাটির সঙ্গে হরপ্পার লোকেদের একটা অন্যরকম সম্পর্ক ছিল। ওরা শুধু মাটিকে ব্যবহারই করত না, মাটিকে যেন জীবন্ত করে তুলত। তাদের কুমোররা ছিলেন সত্যিকারের শিল্পী। তাদের হাতে তৈরি পাত্রগুলো একদিকে যেমন ছিল সংসারের খুব দরকারি জিনিস, তেমনই ছিল তাদের শিল্পবোধের এক অসাধারণ পরিচয়। মানে কি যে ভ্যারাইটি ছিল ওদের মাটির কাজে, শুনলে অবাক হবেন। মূলত দুরকমের পাত্র পাওয়া যায়। এক ধরনের পাত্র ছিল খুব সাদামাটা, যেগুলো হয়তো রোজকার কাজে লাগত, কিন্তু আরেক ধরনের পাত্র ছিল অসাধারণ, একদম পাতলা, চকচকে লাল পালিশ করা, আর তার ওপর কালো রঙে আঁকা নিখুঁত জ্যামিতিক নকশা বা পশু পাখির ছবি। শুধু তাই না, পোড়ামাটি বা টেরাকোটা দিয়ে ওরা ছোট ছোট মূর্তি আর বাচ্চাদের জন্য খেলনা গাড়িও বানাত। ব্যাপারটা কিন্তু শুধু মাটির পাত্রেই থেমে থাকেনি, ইট তৈরিতেও ওরা ছিল একেবারে মাস্টার। ওরা খুব ভালো করে জানত কোন কাজের জন্য কোন ইটটা দরকার। সাধারণ বাড়িঘর বানানোর জন্য ছিল রোদে শুকানো ইট, কিন্তু যখনই কোনো মজবুত টেকসই জিনিস বানানোর প্রশ্ন আসত, যেমন ধরুন বড় কোনো বাড়ি বা শহরের নিকাশির ব্যবস্থা, তখন তারা ব্যবহার করত চুল্লিতে পোড়ানো পাকা ইট। এই প্রযুক্তিটাই ওদের শহরগুলোকে হাজার হাজার বছর ধরে টিকিয়ে রেখেছিল। সুতরাং এক কথায় বললে মাটি আর ইটের ওপর এই অসাধারণ দখল ছিল বলেই হরপ্পার মানুষ অমন সুন্দর আর গোছানো শহর গড়ে তুলতে পেরেছিল। এটাই ছিল তাদের সভ্যতার আসল ভিত। তো মাটি আর ইটের এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে হরপ্পার কারিগররা কিন্তু আরও অনেক সূক্ষ্ম আর জটিল প্রযুক্তির দিকে এগিয়ে গিয়েছিল। এবার আমরা দেখব ধাতু আর বস্ত্রশিল্পে তাদের অবাক করার দক্ষতার কিছু নমুনা। এই মূর্তিটা দেখুন, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কি অসাধারণ, তাই না? এর আত্মবিশ্বাসী ভঙ্গিটা খেয়াল করুন। ভাবা যায় এটা প্রায় ৪,৫০০ বছর আগে বানানো। এটা শুধু একটা মূর্তি নয়, এটা হরপ্পার ধাতুশিল্পীদের উন্নত জ্ঞানের এক জীবন্ত প্রমাণ। ধাতু নিয়ে কাজ করার যে বিজ্ঞান, তাকেই বলে মেটালার্জি বা ধাতুবিদ্যা। হরপ্পার কারিগররা তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ বানানোয় একেবারে ওস্তাদ ছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ওরা কিন্তু লোহার ব্যবহার জানত না। ওরা এই তামা আর ব্রোঞ্জ দিয়ে যে শুধু মূর্তি বানাতো তা কিন্তু না, ঘরের ব্যবহারের বাসনপত্র, কুঠার, ছুরির মতো কত রকমের সরঞ্জামও বানাতো। তার মানে কি? তার মানে হলো ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে জিনিস বানানোর যে জটিল প্রক্রিয়াটা, সেটা ওদের পুরোপুরি জানা ছিল। আচ্ছা, ধাতু তো গেল, এবার আসি কাপড়ের কথায়। এখন আপনারা বলতেই পারেন, হাজার হাজার বছর ধরে তো আর কাপড় টিকে থাকে না, তাহলে আমরা জানলাম কি করে? উত্তরটা কিন্তু খুব মজার। মহেঞ্জোদারোতে পাওয়া একটা পাথরের মূর্তির গায়ে যে নকশা করা শাল জড়ানো আছে, তা থেকে ঐতিহাসিকরা মনে করেন যে তারা শুধু কাপড় বুনতেই জানত না, তার উপর সুন্দর এমব্রয়ডারির কাজও করতে পারত। হরপ্পার কারিগররা যে এত সব দারুণ জিনিস বানাতো, সেগুলো কিন্তু শুধু নিজেদের শহরের জন্যে ছিল না, এগুলো চাহিদা ছিল বহু দূর পর্যন্ত। আর এই যে বিশাল ব্যবসা বাণিজ্য, তার দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। এক, তাদের বানানো গয়না, আর দুই, তাদের ব্যবসার পরিচয়পত্র, মানে সিলমোহর। গয়না বানানোর শিল্পে হরপ্পার লোকেরা ছিল এক কথায় মাস্টার।
বিশেষ করে পুঁতি বানানোর কাজে তো ওদের কোনো তুলনাই ছিল না। সোনা, তামা, হাতির দাঁত, এমনকি লাপিস লাজুলির মতো দামি পাথর দিয়ে এমন সব গয়না বানাতো যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আর এটা যে কত বড় একটা শিল্প ছিল তার প্রমাণও পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা আস্ত পুঁতি তৈরির কারখানা খুঁজে পেয়েছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? এই যে এত দামি সব জিনিসপত্র, এগুলো এত দূর দূরান্তে নিরাপদে পাঠানো হতো কিভাবে? মানে প্যাকেজটা যে ঠিকঠাক আছে বা কে পাঠিয়েছে সেটা বোঝার উপায় কি ছিল? এর উত্তরটাই হল হরপ্পার সিলমোহর। এগুলো নরম পাথর খোদাই করে বানানো হতো। বলতে পারেন এগুলো ছিল তখনকার দিনের কোম্পানির লোগো বা ট্রেডমার্কের মতো। ঠিক ধরেছেন। এর মাধ্যমেই বোঝা যেত জিনিসটা কে পাঠিয়েছে, আর জিনিসটা যে সুরক্ষিত আছে সেটাও নিশ্চিত করা যেত। এই দেখুন, একটা সিলমোহর, কি অবিশ্বাস্য কাজ! ভাবুন একবার, নরম পাথরের এত ছোট একটা জিনিসের ওপর কত নিখুঁতভাবে একটা পশুর ছবি আর কিছু রহস্যময় লেখা খোদাই করা হয়েছে। এগুলো শুধু একটা ছাপ দেওয়ার জিনিস ছিল না, এগুলো এক একটা ছোটখাটো মাস্টারপিস ছিল। আচ্ছা, এটা ব্যবহার করা হতো কিভাবে? পদ্ধতিটা কিন্তু খুব সহজ, কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত। ধরুন একটা বস্তায় মালপত্র ভরে সেটার মুখ দড়ি দিয়ে বাঁধা হলো। এরপর ওই দড়ির গাঁঠের ওপর একতাল ভেজা মাটি লাগিয়ে এই সিলমোহরটা দিয়ে তার উপর জোরে চাপ দেওয়া হতো। ব্যাস, মাটি শুকিয়ে গেলে ছাপটা একদম শক্ত হয়ে যেত। এখন যদি কেউ বস্তাটা খোলার চেষ্টা করত তাহলেই মাটির ছাপটা ভেঙে যেত। কি দারুণ সিকিউরিটি সিস্টেম, তাই না? তো এতক্ষণ আমরা হরপ্পার কারিগরি শিল্পের নানান দিক নিয়ে আলোচনা করলাম। এবার চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক, আর পরীক্ষার জন্য কি কি মনে রাখতে হবে সেটাও দেখে নিই। তাহলে আমরা কি বুঝলাম? হরপ্পার এই কারুশিল্পগুলো কিন্তু শুধু দেখতে সুন্দর ছিল তা নয়, এগুলোই ছিল তাদের অর্থনীতির আসল চালিকা শক্তি। এই সব জিনিসপত্রই আমাদের বলে দেয় যে হরপ্পা সভ্যতা কতটা উন্নত, গোছানো আর আধুনিক একটা সমাজ ছিল। আচ্ছা, এই যে এত কিছু দেখলেন আর শুনলেন, আপনাদের কি মনে হয় হরপ্পার কারিগরদের বানানো কোন জিনিসটা আপনাদেরকে সবচেয়ে বেশি অবাক করেছে? ওই ব্রঞ্জের অসাধারণ মূর্তিটা, নাকি দামি পাথরের পুঁতির গয়না, অথবা হতে পারে তাদের ওই বুদ্ধিদীপ্ত সিলমোহরগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু পরীক্ষার জন্য কিছু ছোট প্রশ্ন কিন্তু খুব কমন। যেমন যদি প্রশ্ন আসে হরপ্পার লোকেরা কী ধাতু ব্যবহার করত, উত্তরটা হবে তামা আর ব্রোঞ্জ। আর অবশ্যই মনে করে লিখবেন যে তারা লোহার ব্যবহার জানত না। যদি জিজ্ঞেস করে সিলমোহর কী কাজে লাগত, এক কথায় উত্তর, ব্যবসা বাণিজ্যে পণ্যের প্যাকেজ সিল করতে। আর মাটির পাত্রের দুটো ভাগ কি কি? একটা সাধারণ আর একটা বিশেষ, লাল পালিশ করা কালো নকশার পাত্র। এইটুকু মনে রাখলেই চলবে। আর যদি বড় প্রশ্ন আসে, ধরুন হরপ্পার কারুশিল্পের বৈশিষ্ট্য লেখো, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, পয়েন্ট করে করে লিখবেন। 1 নম্বর পয়েন্টে লিখবেন মৃৎশিল্প আর ইটের কথা, 2 নম্বরে লিখবেন তাদের প্রযুক্তির কথা, মানে ধাতুবিদ্যা, আর অবশ্যই ওই ব্রঞ্জের নারী মূর্তির উদাহরণটা দেবেন। 3 নম্বর পয়েন্টে তাদের অলংকার, মানে পুঁতি আর কাপড়ের কথা, আর একদম শেষে 4 নম্বর পয়েন্টে তাদের ব্যবসা বাণিজ্য আর সিলমোহরের কথা লিখে উত্তরটা শেষ করবেন। ব্যাস, পুরো নম্বর। হরপ্পার সেই কারিগররা আজ আর নেই, তাদের শহরও আজ মাটির নিচে, কিন্তু তাদের কাজগুলো রয়ে গেছে। আর এই কাজগুলোই হাজার হাজার বছর পরেও আমাদের সেই অসাধারণ সভ্যতার গল্প বলে চলেছে। আজকের মতো এইটুকুই, ভালো থাকবে। আচ্ছা, চলুন তো আজ একটা টাইম মেশিনে চড়ে বসা যাক। আমরা ফিরে যাব প্রায় 5000 বছর আগে, এমন এক উন্নত সভ্যতার খোঁজে যার নগর পরিকল্পনা আজকের অনেক শহরকেও হার মানাতে পারে। কিন্তু তাদের লেখা ভাষাটা আজও আমাদের কাছে এক বিরাট রহস্য। এই রহস্যের সমাধানের জন্যেই কিন্তু আমাদের আজকের এই জার্নি। স্ক্রিনে যে চিহ্নগুলো দেখছেন, এগুলো শুধু কয়টা প্রাচীন ছাপ না, এগুলো হলো হরপ্পার মানুষের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর। তারা ব্যবসা করত, পুজো করত, শহর গড়ত, কিন্তু তারা কি ভাবত, কি লিখত, তার কিচ্ছুটি আমরা জানি না, কারণ এই লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। আর এটাই সিন্ধু সভ্যতার সবচেয়ে বড়, মানে আনসলভড মিস্ট্রি। তো আজকের এই জার্নিতে আমরা মূলত 4টে বড় বড় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, তাদের ব্যবসা বাণিজ্য কি সত্যি মেসোপটেমিয়া পর্যন্ত পৌঁছেছিল? দ্বিতীয়ত, তাদের দেব দেবী কারা ছিলেন? তৃতীয়ত, তাদের এই রহস্যময় লিপির কি কোনোদিন সমাধান হবে? আর সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন, এত উন্নত একটা সভ্যতা কেন সময়ের অতলে হারিয়ে গেল? অনেকেই হয়তো ভাবেন যে পুরনো দিনের সভ্যতা মানে খুব সাদামাটা ব্যাপার-স্যাপার, তাই না? কিন্তু হরপ্পার বাণিজ্য দেখলে অবাক হতে হয়, কি বিশাল আর আধুনিক ছিল তাদের ব্যবস্থা। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, 23। না না, এটা কোনো পরীক্ষার নম্বর টম্বর নয়, এটা একটা জলজান্ত ঐতিহাসিক প্রমাণ।
সুদূর মেসোপটেমিয়ায় মানে আজকের ইরাকে হরপ্পা সভ্যতার তৈরি ঠিক 23টা সিলমোহর পাওয়া গেছে। ভাবা যায় হাজার হাজার বছর আগে যখন প্লেন নেই, ইন্টারনেট নেই, তখনও তারা এত দূরের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। তাহলে চলুন একটু উঁকি মেরে দেখা যাক তাদের আমদানি রপ্তানির লিস্টে কি ছিল। তারা বিদেশ থেকে আনত সোনা, রূপোর মতো মূল্যবান ধাতু আর দামি পাথর, আর বিনিময়ে পাঠাত তাদের নিজেদের উৎপাদিত শস্য আর পশমের জিনিস। মানে এটা কিন্তু শুধু জিনিসপত্রের দেওয়া নেওয়া না, এটা ছিল একটা দারুণ অর্গানাইজড ইন্টারন্যাশনাল ট্রেড সিস্টেম। এত বড় একটা ইন্টারন্যাশনাল বিজনেস চালাতে গেলে তো একটা ওয়ার্ল্ড ক্লাস বন্দর লাগবেই, তাই না? আর সেই বন্দরটাই ছিল লোথাল। আজকের গুজরাটে এই শহরটা ছিল যেন প্রাচীন দুনিয়ার এক সুপার বিজি হাব। এখান থেকেই হরপ্পার জাহাজগুলো অজানা সমুদ্রে পাড়ি দিত। এই ছবিতে যা দেখছেন তা হল লোথালের সেই বিখ্যাত ডকইয়ার্ড বা পোতাশ্রয়ের যা অবশিষ্ট আছে। একবার ভাবুন, সেই যুগে তারা জাহাজ বানানো, সারানো আর নোঙর করার জন্য এত অ্যাডভান্সড একটা সিস্টেম বানিয়ে ফেলেছিল। এটা তাদের ইঞ্জিনিয়ারিং স্কিলের একটা অসাধারণ প্রমাণ, তাই না? তাদের ট্রান্সপোর্ট সিস্টেমটাও কিন্তু বেশ মডার্ন ছিল। দেশের ভেতরে মালপত্র যেত গরুর গাড়িতে, যা সুন্দর সুন্দর মডেল আমরা তাদের খেলনার মধ্যে খুঁজে পাই। আর দেশের বাইরে নদী আর সমুদ্রপথে চলত বড় বড় নৌকা আর জাহাজ। মহেঞ্জোদারোর একটা সিলমোহরে তো একটা নৌকার ছবিও পাওয়া গেছে। আসলে সিন্ধু নদী ছিল তাদের অর্থনীতির লাইফলাইন। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জগৎ থেকে বেরিয়ে এবার একটু তাদের ভেতরের জগতে ঢোকা যাক, মানে তাদের আধ্যাত্মিক জগতে। হরপ্পার মানুষ ঠিক কী বিশ্বাস করত, তারা কাদের পুজো করত? চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। এই স্লাইডে আমরা তাদের বিশ্বাসের দুটো মেইন দিক দেখতে পাচ্ছি। একদিকে আছে পোড়া মাটির নারী মূর্তি, সম্ভবত কোনো উর্বরতার দেবী বা মাতৃদেবীর প্রতীক। আর অন্যদিকে যোগাসনে বসা এই মূর্তিটা, যাকে ঘিরে রয়েছে নানা পশু। অনেক গবেষক মনে করেন ইনিই হলেন পশুপতি, মানে কিনা ভগবান শিবের আদিরূপ। অর্থাৎ প্রকৃতি আর পুরুষ এই দুই শক্তির উপাসনাই হয়তো তাদের ধর্মের মূল কথা ছিল। তাদের বিশ্বাস কিন্তু শুধু দেবদেবীর মধ্যেই থেমেছিল না, তারা হয়তো প্রকৃতির সব কিছুর মধ্যেই একটা ঐশ্বরিক শক্তি খুঁজে পেত। সিলমোহরে পাওয়া একশৃঙ্গী পশু, পবিত্র অশ্বত্থ গাছ, মহেঞ্জোদারোর বিশাল স্নানাগারের জল, এই সবই প্রমাণ করে যে জীবন আর প্রকৃতির প্রতি তাদের কি গভীর শ্রদ্ধা ছিল। এমনকি মৃত্যুর পরেও সেই শ্রদ্ধা দেখা যায় তাদের কবর দেওয়ার নির্দিষ্ট নিয়মে। এবার আমরা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় রহস্যটার মুখোমুখি হতে চলেছি, তাদের ভাষা, যা তারা লিখে রেখে গেছে কিন্তু আমরা আজ পর্যন্ত পড়তেই পারিনি। যে কোনো উন্নত সভ্যতার আসল পরিচয় তো তার লিখন পদ্ধতির মধ্যেই লুকিয়ে থাকে, তাই না? তাহলে প্রশ্নটা হলো, হরপ্পার মানুষরা ঠিক কীভাবে লিখত? তাদের লেখার মধ্যে এমন কী রহস্য লুকিয়ে আছে যা আজও গবেষকদের মাথা ঘুরিয়ে দেয়? আসুন এই রহস্যময় লিপির বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখে নিই। প্রথমত, এটা কিন্তু আমাদের ক খ গ ঘর মতো কোনো বর্ণমালা নয়। এটা একটা চিত্রলিপি, মানে ছবি এঁকে মনের কথা বলা। দ্বিতীয়ত, প্রায় 400টা আলাদা চিহ্ন পাওয়া গেছে, যা ব্যাপারটাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। তৃতীয়ত, লেখা হতো সম্ভবত ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক উর্দুর মতো। আর সবচেয়ে বড় কথা হলো, আজ পর্যন্ত পৃথিবীর কেউ এটা পড়ে উঠতে পারেনি। একবার শুধু ভাবুন তো, যদি এই লিপির মানেটা জানা যেত, তাহলে কি হতো? আমরা হয়তো তাদের রাজা রানীর নাম, তাদের আইন কানুন, তাদের গল্প কবিতা, এমন আরও কত অজানা জিনিস জানতে পারতাম। পুরো উপমহাদেশের ইতিহাসটাই হয়তো নতুন করে লিখতে হতো। এবার আমাদের গল্পের ক্লাইম্যাক্স। এত উন্নত, এত গোছানো একটা সভ্যতা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? কি এমন ঘটল যে মহেঞ্জোদারো বা হরপ্পার মতো জমজমাট শহরগুলো একেবারে ভুতুরে হয়ে গেল? প্রত্নতাত্ত্বিকরা মনে করেন খ্রিস্টপূর্ব 1750 সালের আশেপাশে এই সভ্যতার পতন শুরু হয়। তাদের দারুণ নগর পরিকল্পনা, জমজমাট ব্যবসা বাণিজ্য, সব কিছু যেন ধীরে ধীরে থেমে যেতে শুরু করে। কিন্তু আসল প্রশ্নটা হল, কেন? এর পতনের পেছনে কিন্তু কোনো একজন ভিলেন ছিল না। আধুনিক গবেষণা বলছে এটা ছিল অনেকগুলো সমস্যার একটা মারাত্মক ককটেল। একদিকে সিন্ধু নদের বারবার বন্যা, আর অন্যদিকে খরা। প্রকৃতি যেন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তার ওপর মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য কমে যাওয়ায় অর্থনীতিতে ধস নামে। আর শহর বানানোর জন্য আর ইট পোড়ানোর জন্য তারা এত গাছ কেটেছিল যে পরিবেশের ভারসাম্যটাই হয়তো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আগেকার ঐতিহাসিকরা ভাবতেন আর্যদের মতো কোনো বাইরের শক্তি হয়তো আক্রমণ করে এই সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এখনকার ঐতিহাসিকরা এই সিঙ্গল কজ থিওরিতে আর বিশ্বাস করেন না। তারা মনে করেন এটা আসলে অনেকগুলো ছোট বড় সমস্যার সম্মিলিত ফল, যা ধীরে ধীরে তিলে তিলে এই সভ্যতাকে শেষ করে দিয়েছে। আর এখানেই আমাদের আজকের জার্নি শেষ হচ্ছে। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। হরপ্পার এই গল্পটা আমাদের ঠিক কী শেখায়?
একটা সভ্যতার টেকনোলজি আর বিজনেসে যতই এগিয়ে যাক না কেন, পরিবেশের ভারসাম্য আর অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া যে সেটা টিকতে পারে না। ৫,০০০ বছর আগের এই ইতিহাস কি আজকের পৃথিবীর জন্য একটা বড়সড় সতর্কবার্তা নয়? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে।